প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাসে আমি তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কে আলোচনা করব। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোন একটা তড়িৎবাহী পরিবাহী যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থান করে তাহলে পরিবাহীটা গতিশীল হয় বা পরিবাহীটা বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, আজকে দেখো বলছি এটা যে কোন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা পরিবাহীকে গতিশীল করা হয় তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তার আগের ঘটনার সঙ্গে এই ঘটনাটা কিন্তু পুরোপুরি বিপরীত। আগেরটাতে কি বললাম যে কোন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা যদি তড়িৎবাহী পরিবাহী যদি অবস্থান করে তাহলে পরিবাহীটা গতিশীল হয়। আর এখানে বলছি যে কোন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎবাহী পরিবাহীকে গতিশীল করা হয় তাহলে পরিবাহীটির মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। ঠিক আছে, সাধারণভাবে এটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ জিনিসটা কি? তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে বোঝাচ্ছে যে কোন একটা চৌম্বক ক্ষেত্র এবং একটি পরিবাহী বদ্ধ পরিবাহীর মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে পরিবাহীটির মধ্যে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই তড়িৎচালক বলটাকে বলা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। যেহেতু তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে পরিবাহীটির মধ্যে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এই তড়িৎ প্রবাহটাকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ। এই যে চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতির জন্য যে তড়িৎচালক বলের সৃষ্টি হওয়ার যে ঘটনা, সেই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। আরেকবার বলি যে একটা চৌম্বক ক্ষেত্র তার মধ্যে যদি একটা পরিবাহী গতিশীল হয় বা সাধারণভাবে একটি চৌম্বক ক্ষেত্র এবং একটা বদ্ধ পরিবাহীর মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে তাহলে পরিবাহীটির মধ্য দিয়ে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। ধরে নেওয়া যাক এটা একটা বদ্ধ পরিবাহী কুণ্ডলী। এখানে আমি কি করেছি, এখানে একটা গ্যালভানোমিটার লাগিয়ে রাখছি। ঠিক আছে, এটা কিন্তু আর কোনো পরিবর্তনের সঙ্গে যুক্ত নেই বা পরিবর্তনের সঙ্গে যুক্ত নেই। ঠিক আছে, এবার দেখো এর অক্ষ বরাবর, এটা হচ্ছে অক্ষ, এর অক্ষ বরাবর একটা তাহলে এস একটা পরিবাহী কুণ্ডলী। ঠিক আছে, যার সঙ্গে কেবলমাত্র একটা গ্যালভানোমিটার যন্ত্র লাগানো আছে। গ্যালভানোমিটার যন্ত্রটা কি করে? গ্যালভানোমিটার যন্ত্রটা ওখানে একটা কাঁটা থাকে, সেই কাঁটাটা যেরকম না এরকম স্কেল করা থাকে, এই স্কেল করা থাকে, মাঝখানে একটা কাঁটা লাগানো থাকে। ঠিক আছে, এটা 0 0 দাগের সঙ্গে যুক্ত থাকে। এই কাঁটাটা এদিকেও বিক্ষিপ্ত হতে পারে, এদিকেও বিক্ষিপ্ত হতে পারে। তাহলে একটা কাঁটা 0 দাগের সঙ্গে সাধারণ অবস্থায় থাকে। এরপর তড়িৎ প্রবাহিত হলে কাঁটাটা কখনো ডান দিকে বিক্ষিপ্ত হয়, কখনো বাঁ দিকে বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, ডান দিকে বিক্ষেপ হলে বুঝতে হবে যে তড়িৎ প্রবাহ হচ্ছে দক্ষিণাবর্তী বা ঘড়ির কাঁটার অভিমুখী। আর যদি কাঁটাটা বিক্ষেপ বাঁ দিকে হয় তাহলে বুঝতে হবে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ প্রবাহ হচ্ছে বামাবর্তী। ঠিক আছে, অর্থাৎ গ্যালভানোমিটার যন্ত্রটাকে এখানে যুক্ত করা হলো যে এই বর্তনীতে যদি তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহটা কোন অভিমুখে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। সাধারণভাবে একটা পরিবাহীর মধ্য দিয়ে কোন অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু দেখে বলা সম্ভব নয়। তাহলে প্রবাহ পরিবাহীর মধ্যে দিয়ে কোন অভিমুখে হচ্ছে সেটা জানতে গেলে সেই পরিবাহীর সঙ্গে একটা শ্রেণী সমবায় একটা গ্যালভানোমিটার যন্ত্রকে লাগাতে হবে এবং গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ লক্ষ্য করে আমরা বলতে পারবো যে তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর মধ্যে দিয়ে কোন অভিমুখে হচ্ছে। ঠিক আছে, জাস্ট গ্যালভানোমিটারটাকে লাগানো হয়েছে এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কোন অভিমুখে হচ্ছে সেটা জানার জন্য। এখন দেখো এখানে একটা চুম্বক রাখা আছে, চুম্বকটাকে আস্তে আস্তে এই অভিমুখে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ বদ্ধ পরিবাহী কুণ্ডলীটার কেন্দ্র অভিমুখে নিয়ে আসা হচ্ছে, কাছে নিয়ে আসা হচ্ছে। যখন এটা আনতে শুরু করা হলো, জাস্ট স্টার্ট করা হলো দণ্ডচুম্বকটাকে কুণ্ডলীটার দিকে আনা, তখনই দেখা গেল এর মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো, মানে কাঁটাটার বিক্ষেপ লক্ষ্য করা। কাঁটাটার বিক্ষেপ কোন দিকে হচ্ছে একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে কাঁটাটার বিক্ষেপ হবে বাঁ দিক বরাবর, অর্থাৎ প্রবাহ হচ্ছে বামাবর্তী। ঠিক আছে, তাহলে কি বলছি যে একটা দণ্ডচুম্বকের উত্তর মেরুকে অর্ধ পরিবাহী কুণ্ডলীটির কেন্দ্রের দিকে অক্ষ বরাবর নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসলে দেখা যাবে যে গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ লক্ষ্য করে যাবে। কাঁটাটা কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে? বাঁ দিকে বিক্ষিপ্ত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ পরিবাহীটার মধ্যে এই তীর চিহ্নের অভিমুখী, পরিবাহীটির মধ্যে দিয়ে তীর চিহ্নের অভিমুখে একটি প্রবাহের সৃষ্টি হচ্ছে। প্রবাহ তখনই সৃষ্টি হয় যখন এটার মধ্যে দিয়ে তড়িৎচালক বল তৈরি হয়।
তার মানে এই দণ্ড চুম্বকটাকে আনার সঙ্গে সঙ্গে এর মধ্য দিয়ে একটা তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। সেই তড়িৎচালক বলটার জন্য কিন্তু একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে এবং তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে বামাবর্তী অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখী। ঠিক আছে, এটাকে যত কাছে নিয়ে আসা যাবে কাঁটাটার বিক্ষেপ তত বেশি হবে, অর্থাৎ দণ্ড চুম্বকটা অর্ধ পরিবাহী কুণ্ডলীর যত কাছাকাছি অবস্থান করবে তত কিন্তু কাঁটাটার বিক্ষেপ হবে। ঠিক আছে, তাহলে যত দূর থেকে আস্তে আস্তে কাছের দিকে আসতে থাকবে, কেন্দ্রের দিকে আসতে থাকবে, তত কাঁটাটার বিক্ষেপ বাড়তে থাকবে। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহের মানটা বাড়ছে, বা আমরা বলতে পারি যে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, বিপরীত ঘটনা যদি আমি এই দণ্ড চুম্বকটাকে অর্ধ পরিবাহী কুণ্ডলী থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রেও কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে এবং সেক্ষেত্রে প্রবাহটা কিন্তু এই অভিমুখে হবে না, প্রবাহটা হবে ঠিক তার বিপরীত অভিমুখে। অর্থাৎ দণ্ড চুম্বকটাকে যখন বদ্ধ পরিবাহী কুণ্ডলীর কেন্দ্র থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অক্ষ বরাবর, তখন দেখা যাবে যে এক্ষেত্রেও তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে এবং তড়িৎ প্রবাহের অভিমুখ হবে ঠিক আগের অভিমুখের বিপরীত অভিমুখে। অর্থাৎ আগে ছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এখন হবে ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, তাহলে এই যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, এটাকে বলা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। যে পরিবাহী কুণ্ডলীটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। কিভাবে তৈরি হচ্ছে এই জিনিসটা আমি একটু পরে ডিটেইলস আসছি। তার আগে আরো একটা জিনিস জেনে নাও যে এইটা যেমন একটা বদ্ধ পরিবাহী কুণ্ডলী এবং চৌম্বক ক্ষেত্রে হলো মধ্যে হলো, সেই জিনিসটাকে এখানে কি করলাম, এখানে বদ্ধ পরিবাহী কুণ্ডলীটা স্থির, চুম্বকটাকে গতিশীল করা হলো। ঠিক আছে, আমি উল্টো ঘটনাও করতে পারি, এই চুম্বকটাকে স্থির রাখা হলো কিন্তু পরিবাহীটাকে ধীরে ধীরে কাছে নিয়ে আসলাম বা দূরে সরিয়ে নিয়ে গেলাম, সেই ক্ষেত্রেও কিন্তু পরিবাহী কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎচালক বল আবিষ্ট হয়। অর্থাৎ আমি সংজ্ঞার সময় যে কথাটা বলেছিলাম যে বদ্ধ পরিবাহী কুণ্ডলী এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে, আপেক্ষিক গতি বজায় থাকতে গেলে কি হয়, চুম্বক গতি স্থির থাকবে, বদ্ধ পরিবাহী কুণ্ডলী গতিশীল, বা বদ্ধ পরিবাহী কুণ্ডলী স্থির, চুম্বক গতিশীল, দুটোর ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। ঠিক আছে, আমরা আরো একটা অন্য জিনিসের ক্ষেত্রে এই ঘটনাটা লক্ষ্য করব। ঠিক আছে, এখানে দেখো এটা একটা পি একটা কুণ্ডলী। আচ্ছা, এই কুণ্ডলীতে একটা পাকও থাকতে পারে, একাধিক পাকও থাকতে পারে, তারের পাক, এখানেও একটা পাকও থাকতে পারে বা একাধিক তারের পাকও থাকতে পারে। ঠিক আছে, এখানে তাহলে পি আর একটা কুণ্ডলীটা হলো কি করা হয়েছে না, এখানে পি কুণ্ডলীটাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আর এই হচ্ছে একটা রিওস্ট্যাটের মান পরিবর্তন করে ইচ্ছা মতো আমি বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা মান বৃদ্ধি করতে পারি বা হ্রাস করতে পারি। এখন যেহেতু এটা ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ হবে এই বরাবর, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, এবার এইটাকে এস কুণ্ডলীটাকে পি কুণ্ডলীটার কাছাকাছি রাখা আছে, দেখা যাবে যে পি কুণ্ডলীটাতে কিন্তু একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে এবং তড়িৎ প্রবাহের অভিমুখটা কোন অভিমুখ হবে না, পি কুণ্ডলীতে যে অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার ঠিক বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহিত হতে থাকবে। এরপর রিওস্ট্যাটের মান পরিবর্তন করে ধীরে ধীরে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করতে থাকলে দেখা যাচ্ছে এর মধ্যেও কিন্তু তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, যেই মুহূর্তে সুইচ অফ করে দেওয়া হবে, এখানে একটা সুইচ আছে, সুইচ অফ করে দেওয়া হলো বা ব্যাটারির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হলো, তড়িৎ প্রবাহ যখনই বন্ধ হয়ে যাবে এর মধ্য দিয়েও কিন্তু তড়িৎ প্রবাহ আবিষ্ট তড়িৎ প্রবাহ যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে তড়িৎ প্রবাহটা হবে এই কুণ্ডলীতে যে অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছিল এই কুণ্ডলীটাতেও কিন্তু সেই অভিমুখে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এখানে কি করা হলো, এখানে যে এই যে পি কুণ্ডলীটাকে বলা হচ্ছে, পি কুণ্ডলীটাকে বলা হচ্ছে প্রাথমিক কুণ্ডলী, এটাকে বলা হচ্ছে গৌণ কুণ্ডলী। প্রাথমিক কুণ্ডলীতে যদি তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন করা হয়, তড়িৎ প্রবাহ মাত্রার মান বৃদ্ধি করা হয় ধীরে ধীরে বা হ্রাস করা হয়, তাহলে দেখা যাবে যে এই কুণ্ডলীটাতে কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। কিন্তু যদি পি কুণ্ডলীটাতে স্থির মানের তড়িৎ প্রবাহিত হয় তাহলে কিন্তু এখানে কিন্তু আর কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না। তাহলে তিনটে ঘটনা, একটা হচ্ছে যেই মুহূর্তে সুইচ অন করা হলো এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হলো, সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং তড়িৎ প্রবাহের যে অভিমুখ সেটা হবে এই কুণ্ডলীটার তড়িৎ প্রবাহের অভিমুখের বিপরীত অভিমুখে। ঠিক আছে, এরপর ধীরে ধীরে তড়িৎ প্রবাহ মান বৃদ্ধি করা হতে থাকলে দেখা যাচ্ছে এর মধ্যে দিয়ে তড়িৎচালক বল আবিষ্ট তড়িৎচালক বল সেটার মান বৃদ্ধি পেতে থাকবে। কি করে বুঝবো না, সেটা দেখবো আমরা গ্যালভানোমিটার কাঁটাটার বিক্ষেপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, একইভাবে তড়িৎ প্রবাহ মান হ্রাসের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ঘটনাটা লক্ষ্য করতে পারবো। কিন্তু যদি স্থির মানের প্রবাহ এর মধ্যে দিয়ে চালিত হয় তাহলে কিন্তু এখানে কিন্তু গ্যালভানোমিটার কাঁটার কোনো বিক্ষেপ লক্ষ্য করা যাবে না, অর্থাৎ এখানে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না।
3 নাম্বার হচ্ছে যখনই এর মধ্য দিয়ে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে অর্থাৎ তড়িৎ প্রবাহ বন্ধ করা হবে পি কুণ্ডলীতে, এর মধ্য দিয়েও কিন্তু তড়িৎ প্রবাহ হবে এবং বন্ধ হয়ে যাবে তারপরে, এবং প্রবাহের অভিমুখটা হবে এই অভিমুখে অর্থাৎ পি কুণ্ডলীতে যে অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছিল এই কুণ্ডলীটাতেও কিন্তু সেই অভিমুখে তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, এইটা প্রথম এই যে তড়িৎ আবেশের ঘটনাটা সেটা প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। এই সংক্রান্ত তার সূত্র আছে, সেটাকে ফ্যারাডের সূত্র নামে পরিচিত। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, আমরা সেই সূত্রগুলো আলোচনা করব। দুটো সূত্র আছে। প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি যে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার কারণটা বা তার শর্তটা, আর দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি যে এই যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে তার মানটা। তাহলে প্রথম সূত্রটা কি বলা হচ্ছে, ফ্যারাডের প্রথম সূত্রটা বলছে যে কোন একটা পরিবাহী কুণ্ডলীতে সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। কোন একটা বদ্ধ পরিবাহীকে বা পরিবাহী কুণ্ডলীতে তার সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। আমরা এটা জিনিসটা বুঝে নেব। ধরে নেওয়া যাক যে এরকম একটা বদ্ধ পরিবাহী কুণ্ডলী আছে, ঠিক আছে, এটা কিন্তু বাইরের কোন ব্যাটারির সঙ্গে যুক্ত নেই বা তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত নেই। সুতরাং এখানে যে তড়িৎ প্রবাহিত হবে তার কোনো স্থিরতা নেই, এখানে কিন্তু কোনো তড়িৎ প্রবাহিত হবে না, যেহেতু এটা বাইরের কোনো তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত নেই। ঠিক আছে, এখন এখানে একটা দণ্ড চুম্বকের রাখা আছে, এটা যুক্ত হলো, এটা হচ্ছে দক্ষিণ মেরু। আমরা জানি যে কোনো একটা জায়গায় চুম্বক অবস্থিত হলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং সেখানে বলরেখা নির্গত হয় এবং বলরেখাগুলো সর্বদাই উত্তর মেরু থেকে নির্গত হয় এবং দক্ষিণ মেরু থেকে প্রবেশ করে। তাহলে এখান থেকে বলরেখা নির্গত হচ্ছে, এগুলো বলরেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয় এবং দক্ষিণ মেরু থেকে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে চৌম্বক বলরেখা। এখন কোন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে তার সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে যত সংখ্যক বলরেখা লম্বভাবে অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে চৌম্বক আবেশ রেখা, বা প্রতি একক আয়তনে এরকম নির্গত লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যাকে বলা হচ্ছে তোমার প্রবাহ ঘনত্ব বা ফ্লাক্স ডেনসিটি। তাহলে দেখা যাচ্ছে যে আমি যখন এই পজিশনে এরকম একটা পরিবাহী কুণ্ডলীকে রাখবো তখন তার মধ্য দিয়ে যত সংখ্যক বলরেখা প্রবেশ করবে, ছেদ করবে, ঠিক আছে, এইটা যদি আমি এই জায়গাতে নিয়ে আসি, এরকম জায়গায় যদি পরিবাহী কুণ্ডলীটা অবস্থিত হয় তাহলে দেখা যাবে যে ওই কুণ্ডলীটাতে অতিক্রান্ত বলরেখার সংখ্যাটা আরো বৃদ্ধি পাচ্ছে। তাহলে যত এই পজিশন থেকে বি পজিশনে বি এর দিকে আমি কুণ্ডলীটাকে নিয়ে আসবো, বলরেখা তত বেশি সংখ্যক বলরেখা কিন্তু কুণ্ডলীটাতে ছেদ করবে। তাহলে এখানে যদি গ্যালভানোমিটার কাঁটাটা থাকে তাহলে গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপটা কিন্তু আমরা লক্ষ্য করব। অর্থাৎ এখানে কি করা হচ্ছে, এটা এই নিয়ে আসা হচ্ছে এবং প্রবাহ তখন এর অভিমুখে হবে, অর্থাৎ কুণ্ডলীটা তত কিন্তু বিক্ষেপটা তত বাড়তে থাকবে। ঠিক আছে, যত তাহলে এর থেকে বি দিকে নিয়ে যাওয়া যাবে তত কিন্তু তোর কুণ্ডলীটার সঙ্গে জড়িত ফ্লাক্সের সংখ্যার পরিবর্তন হবে। একটু আগে বলা হলো যে বদ্ধ পরিবাহী কুণ্ডলীতে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই কিন্তু তড়িৎচালক বল আবিষ্কার হবে। চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে কারণ বি থেকে যত এ থেকে যত বি এর দিকে যাওয়া যাচ্ছে, ধীরে ধীরে হচ্ছে না এইটাকে ছেদ করছে বলরেখার সংখ্যা বেশি সংখ্যায়, তাহলে যত বেশি সংখ্যায় ছেদ করবে আবিষ্কার তড়িৎচালক বলের মানটা তত বাড়তে থাকবে। একরকম ঘটনা ঘটতে পারে যদি বি থেকে জিনিসটা আস্তে আস্তে এর দিকে নিয়ে আসা হয়, তাহলে কি হচ্ছে প্রথমে বেশি সংখ্যক বলরেখা ছেদ করছিল, যত দূরে নিয়ে আসা হবে ছেদ করা বলরেখার সংখ্যার মানটা কমতে থাকবে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মানটাও কমতে থাকবে, অর্থাৎ গ্যালভানোমিটার কাঁটাটার বিক্ষেপও কমতে থাকবে। তাহলে যখন বি থেকে এদিকে নিয়ে আসবো তড়িৎ প্রবাহের অভিমুখে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তখন হয়ে যাবে এই বরাবর। ঠিক আছে, তাহলে আমরা এই ঘটনাটা আমরা কিন্তু উল্টো ঘটনাও করতে পারি যে এইটাকে স্থির রাখলাম, দণ্ড চুম্বকটাকে এবার আস্তে আস্তে এই কাছে নিয়ে আসছি, যত কাছে নিয়ে আসবো তত বেশি সংখ্যক বলরেখাকে ছেদ করবে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা বাড়তে থাকবে। আর যত এটাকে দূরে সরিয়ে নিয়ে যাবো, দণ্ড চুম্বকটাকে যত দূরে সরিয়ে নিয়ে যাবো তত কম সংখ্যক বলরেখা একে ছেদ করবে, তার মানে কি হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা কমতে থাকবে, গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ কম হবে, অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহের মানটা কম হতে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম সূত্রের ব্যাখ্যাটা হলো
যে প্রথম সূত্রটা কি বললাম, ফ্যারাডের প্রথম সূত্রটা হচ্ছে বদ্ধ পরিবাহী কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই কিন্তু তড়িৎচালক বল আবিষ্কার হবে বদ্ধ পরিবাহী কুণ্ডলীটাতে। যদি দেখা যাচ্ছে যে এটাকেও স্থির রাখলাম, এই চুম্বকটাকেও স্থির রাখলাম, একই সংখ্যক বর্ণালীকে ছেদ করবে, তাহলে কিন্তু এখানে কিন্তু তড়িৎচালক বল কোনো রকম আবিষ্কার হবে না, অর্থাৎ কোনো রকম তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ প্রতি মুহূর্তে বলরেখার সংখ্যা, বলরেখা যেটা ছেদ করছে তার সংখ্যা কিন্তু পরিবর্তন হতে হবে, তবে কিন্তু এখানে তড়িৎচালক বল আবিষ্কার হবে। ঠিক আছে, এবার 2 নাম্বারটা আসি। তাহলে প্রথম সূত্রটা থেকে আমরা জানতে পারলাম যে কি কারণের জন্য পরিবাহীটাতে তড়িৎচালক বল আবিষ্কার হচ্ছে। কি কারণের জন্য আবিষ্কার হচ্ছে না, এর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহে বা বলতে পারি চৌম্বক বলরেখা যেটা ছেদ করছে তার সংখ্যা পরিবর্তন হচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রটা কি, দ্বিতীয় ক্ষেত্রটা বলা হচ্ছে যে কোন বদ্ধ পরিবাহী কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান সেটা কি চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বলটা যদি ই হয়, ই কারণ হচ্ছে যে ইএমএফ ইলেকট্রনিক ফোর্স, এখানে ই লিখলাম, ই সমানুপাতিক হবে ডি ফাই বাই ডিটি, বা আমি এর ডিটা জানি না, এটা ফাই বাই ডি, ফাই মানে হচ্ছে ফ্লাক্স অর্থাৎ চৌম্বক বলরেখা যেটা ছেদ করছে, আর ডিটা হচ্ছে সময়। তাহলে এই সময়ে যদি ফাই বলরেখাকে ছেদ করে তাহলে একক সময় কত হবে ফাই বাই টি, অর্থাৎ এইটা হচ্ছে ফাই বাই টি কি চৌম্বক বলরেখার পরিবর্তনের হার। ঠিক আছে, অর্থাৎ কোন একটা বদ্ধ পরিবাহী কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীটির সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক, ফাই বাই টি এর সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ যত তাড়াতাড়ি এটা নিয়ে আসা চুম্বকটাকে, যত পরিবাহী কুণ্ডলীটা স্থির আছে, চুম্বকটাকে যত তাড়াতাড়ি নিয়ে আসা হবে এর সঙ্গে আবিষ্ট তড়িৎচালক বলের যে সংখ্যাটা আবিষ্কার বলছি, চৌম্বক বলরেখা যেটা ছেদ করছে তার সংখ্যাটা কিন্তু দ্রুত পরিবর্তন হবে। যত দ্রুত পরিবর্তন হবে কিন্তু তড়িৎচালক বল আবিষ্কৃত তত বেশি হবে। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা তড়িৎচালক বলের মানটা কিন্তু আমরা বের করতে পারছি। প্রথম সূত্র থেকে তড়িৎচালক বল কেন সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমরা বের করতে পারছি। ঠিক আছে, আমি একটা সিম্পল উদাহরণ দিই। যদি একটা কোনো একটা ধরা যাক একটা ধর্ম চুম্বক, এটা একটা এন একটা এস, আমি উলম্বভাবে ফেলে দিচ্ছি, তাহলে সেটা জি ত্বরণ নিয়ে পড়া উচিত, পড়বে জি ত্বরণ নিয়ে, জি হচ্ছে অভিকর্ষিত ত্বরণ। কিন্তু এর সম্মুখে যদি এরকম একটা বদ্ধ পরিবাহী কুণ্ডলী রেখা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা কিন্তু আগের ক্ষেত্রে যখন এটা ছিল না তখন পড়তে যে সময় লাগবে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়তে যে সময় লাগবে, যদি এরকম একটা তার মাঝে এরকম একটা পরিবাহী কুণ্ডলী রেখা হয়, তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রে কিন্তু চুম্বকটা পড়তে আরো বেশি সময় লাগবে। এটা কেন হচ্ছে আমি পরে জিনিসটা ব্যাখ্যা করব। ঠিক আছে, তা এবার দেখো যে জিনিসটা সেটাকে বলা হয় লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র, এটাকে অনেক সময় ফ্যারাডের দ্বিতীয় সূত্র বলা হয়। এটা কি বলছে, এটা বলছে যে কোনো একটা বদ্ধ পরিবাহী কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্কার হচ্ছে, ঠিক আছে, যে কারণটার জন্য হচ্ছে সেটা আমি বলে দিলাম, যে চুম্বকটাকে এর কাছে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ পরিবাহী কুণ্ডলী এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে বা চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখছে। ঠিক আছে, তাহলে তড়িৎচালক বল যে আবিষ্কার হচ্ছে, সেই তড়িৎচালক বল আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ তেমন হবে যে সেই আবিষ্ট তড়িৎচালক বলটা কি করবে না তার সৃষ্টির কারণকে বাধা দেবে। কিরকম জিনিসটা না, দেখো এর মধ্য দিয়ে তড়িৎচালক বল আবিষ্কার হচ্ছে তখনই যখন চুম্বকটাকে কাছে নিয়ে আসা হচ্ছে বা ধরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এর মধ্য দিয়ে তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার প্রধান কারণ হলো চুম্বকটাকে আমি প্রথম ধরে নিচ্ছি কাছে নিয়ে আসছি বলে কিন্তু এখানে তড়িৎচালক বল আবিষ্কার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পরিবাহীটার মধ্যে দিয়ে সেই আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখটা এমন হবে যাতে করে এর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলটা তার সৃষ্টির কারণে বাধা দেবে, অর্থাৎ সৃষ্টির কারণ বলটা চুম্বকটার কাছে আসে, সেই চুম্বকটাকে কাছে আসতে বাধা দেবে। এটি বলা হচ্ছে লেঞ্জের সূত্র। ঠিক আছে, এটি অনেক সময় ফ্যারাডের তৃতীয় সূত্র বলা হয়। ঠিক আছে, তাহলে এই সূত্রটাকে আমরা একটু ব্যাখ্যা করি, মানে আমরা শক্তি সংরক্ষণ সূত্র থেকে আমরা লেঞ্জের সূত্রটাকে ব্যাখ্যা করব। সংরক্ষণ সূত্র, শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র। তাহলে আমি প্রথমে বলি যে লেঞ্জের সূত্রটা আরেকবার বলে নিই, যে কোনো একটা বদ্ধ পরিবাহী কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখটা এমন হবে যে আবিষ্ট তড়িৎচালক বলটাই তার সৃষ্টি কারণকে বাধা দেবে। এখানে কি বললাম যে পরিবাহী কুণ্ডলীটাতে যখন চুম্বকটাকে কাছে নিয়ে আসা হচ্ছে তখনই কিন্তু তড়িৎচালক বল আবিষ্কার হচ্ছে। তাহলে এর মধ্যে যে আবিষ্ট তড়িৎচালক বল সেটা কি করবে না চুম্বকটাকে আসতে বাধা দেবে, অর্থাৎ চুম্বকটা আসাটাই কিন্তু এর মধ্যে দিয়ে তড়িৎচালক বলটা সৃষ্টি করেছিল, কিন্তু সেই আশাটাকে বাধা দেবে।
এটা হচ্ছে লেঞ্জের সূত্র। এখন শক্তির সংরক্ষণ সূত্র থেকে এটা ব্যাখ্যা করব। কিরকম দেখো, যে একটা দণ্ড চুম্বককে যখনই পরিবাহী কুণ্ডলীটা থেকে নিয়ে আসা হচ্ছে তখনই এর মধ্যে দিয়ে তড়িৎচালক বল আবিষ্কার হচ্ছে। তড়িৎচালক বল আবিষ্কার হচ্ছে মানে এর পরিবাহী কুণ্ডলীতে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। তাহলে কোনো কিছু না করে কি এখানে শক্তি পাওয়া গেল? চুম্বক থেকে শক্তি নিয়ে আসলাম, এর মধ্যে দিয়ে একটা শক্তি তৈরি হয়ে গেল। কি শক্তি? না তড়িৎ শক্তি। কিন্তু শক্তি সংরক্ষণ সূত্র কি বলছে যে শক্তিকে সৃষ্টি করা যায় না বা বিনাশ করা যায় না, একটা শক্তি অন্য একটা শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে যে তড়িৎ শক্তিটা পাওয়া গেল সেই তড়িৎ শক্তিটা কোন শক্তি থেকে পাওয়া যাচ্ছে? ঠিক আছে, এবার দেখা যায় যখন এরকম দণ্ড চুম্বকটাকে এখানে নিয়ে আসা হচ্ছে, দেখো আমরা গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপটা এই যে একটা সোজাভাবে ছিল এটা কিন্তু আস্তে আস্তে বাঁ দিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ প্রবাহটা হবে বামাবর্তী। ঠিক আছে, বামাবর্তী। ঠিক আছে, তা আমরা যদি এই দিকে যোগ রাখি তাহলে গ্যালভানোমিটার কাঁটাটা বিক্ষেপ হবে, প্রবাহটা এই বরাবর হবে। তারপরে এইটা হবে উত্তর মেরু। ঠিক আছে, আমরা আবার একবার বলে দিচ্ছি যে একটা বদ্ধ পরিবাহী কুণ্ডলী সেটা যদি তড়িৎ পরিবহন করে তাহলে সেটা একটা চুম্বকের মতো ব্যবহার করে। ঠিক আছে, এই কারেন্ট ক্যারিং কয়েল, একটা কয়েল যেটা কারেন্ট ক্যারি করছে, বিহেভস লাইক এ ম্যাগনেট, একটা চুম্বকের মতো আচরণ করে। তার মানে এর চুম্বকের মতো যেহেতু আচরণ করছে তাহলে তার এক পাশে উত্তর মেরু সৃষ্টি হবে, অন্য পাশে দক্ষিণ মেরু সৃষ্টি হবে। তাহলে কি বললাম, উত্তর মেরুটাকে যখন এদিকে নিয়ে আসা হচ্ছে প্রবাহটা হচ্ছে বামাবর্তী, এখানে একটা উত্তর মেরু তৈরি হচ্ছে। তাহলে আমরা জানি যে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে উত্তর মেরুকে বিকর্ষণ করবে, দূরে ঠেলিয়ে দেবে, চেষ্টা করবে, বাধা দেবে কাছে আসার জন্য, কাছে আসতে বাধা দেবে। তাহলে সেই বাধা বলকে অতিক্রম করে কিন্তু চুম্বকটাকে এখানে নিয়ে আসতে হচ্ছে। তাহলে একটা কোনো বলের বিরুদ্ধে কৃতকার্যটাকে সবসময় কি হয়? ধনাত্মক কৃতকার্য। তাহলে এই ধনাত্মক কৃতকার্যটাই কিন্তু এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আরো একবার ধরে নিই, যখন একটা দণ্ড চুম্বককে পরিবাহী কুণ্ডলীর কাছে নিয়ে আসা হচ্ছে, পরিবাহী কুণ্ডলীটিতে একটি তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে এবং তড়িৎ প্রবাহটা কি বামাবর্তী। ঠিক আছে, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ লক্ষ্য করে বাঁ দিকে বিক্ষিপ্ত হবে, শূন্যদান মাঝামাঝি শূন্যদান থেকে বাঁ দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা উত্তর মেরু সৃষ্টি হচ্ছে। কেন না, আমরা জানি যে একটা বদ্ধ পরিবাহী কুণ্ডলী যদি তড়িৎ পরিবহন করে তাহলে সেটা একটা চুম্বকের মতো আচরণ করে। তাহলে তার এক পাশে উত্তর মেরু তৈরি হবে, কয়েলটার এক পাশে উত্তর মেরু, ঠিক তার বিপরীত পাশে দক্ষিণ মেরু তৈরি হবে। তাহলে এখানে উত্তর মেরু তৈরি হলো, তাহলে এটাও একটা উত্তর মেরু, এটা উত্তর মেরু পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ দণ্ড চুম্বকটাকে কাছে আসতে বাধা দেবে। কিন্তু তার সত্ত্বেও দণ্ড চুম্বকটাকে কাছে নিয়ে আসা হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে না, বাধা বলের বিরুদ্ধে কাজ করছে। তাহলে বলের বিরুদ্ধে কৃতকার্যটা যেহেতু সবসময় ধনাত্মক কৃতকার্য হয়, সেই ধনাত্মক কৃতকার্যটা কিন্তু এখানে তোমার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারলাম। ঠিক একই রকম জিনিস হবে যদি এটাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, এটা যখন কাছে নিয়ে আসা হচ্ছে তখন এখানে এই মেরু প্রবাহটা এই অভিমুখী হচ্ছে, দণ্ড চুম্বকটাকে যদি দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় এই মেরুটা ওই দিকে যাচ্ছে, তখন লক্ষ্য করবে গ্যালভানোমিটার কাঁটা যেটা বিক্ষেপটা বাঁ দিকে হয়েছিল সেই গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ হবে ডান দিক বরাবর, অর্থাৎ এখানে প্রবাহটা তৈরি হবে এই বরাবর। ঠিক আছে, দক্ষিণাবর্তী। তার মানে এখানে তৈরি হবে মেরু, এখানে তৈরি হবে তোমার দক্ষিণ মেরু। ঠিক আছে, আর এই পাশে তৈরি হবে উত্তর মেরু। দক্ষিণ মেরু উত্তর মেরু কি করবে? আকর্ষণ করবে, তাহলে টেনে রাখবে, দূরে সরে দিতে বাধা দেবে। তাহলে সেই বাধা বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে, সেই কৃতকার্যটাই কিন্তু এখানে শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তিতে। তারপরেও কিন্তু আমরা তড়িৎ প্রবাহ পাবো। তাই এইভাবে আমরা লেঞ্জের সূত্রকে প্রতিষ্ঠা করতে পারি শক্তির সংরক্ষণ সূত্র দ্বারা। ঠিক আছে, তাহলে তিনটে সূত্র বলে দেওয়া হলো। আরেকবার বলে দিই, ফ্যারাডের প্রথম সূত্র কি বলছে? ফ্যারাডের প্রথম সূত্র বলছে যে কোন একটা বদ্ধ পরিবাহী কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই পরিবাহী কুণ্ডলীটিতে তড়িৎচালক বল আবিষ্কার হবে। দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্র বলছে পরিবাহী কুণ্ডলীটিতে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা সবসময় কি হবে না, কুণ্ডলীটার সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক হবে। এই যদি আবিষ্ট তড়িৎচালক বল হয় তাহলে এই সমানুপাতিক হবে π/2। আর তৃতীয় সূত্র যেটা হচ্ছে লেঞ্জের সূত্র, আলাদা করে বলা হয় লেঞ্জের সূত্র, সেটা কি বলা হচ্ছে? কোন একটা পরিবাহী কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখটা এমন হবে যে আবিষ্ট তড়িৎচালক বলই তার সৃষ্টির কারণকে বাধা দেবে, অর্থাৎ যে কারণটার জন্য তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে সেই কারণটাকে বাধা দেবে। কি কারণের জন্য আবিষ্ট হচ্ছে? চুম্বকটাকে কাছে নিয়ে আসা হচ্ছে বা এইটাকে চুম্বকের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে কাছে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ এদের আপেক্ষিক গতির জন্য হচ্ছে সেই গতিটাকে কিন্তু বাধা দেবে, সে কাছে আসতে বা দূরে সরে যেতে বাধা দেবে। ঠিক আছে, এটা হচ্ছে লেঞ্জের সূত্র। ঠিক আছে, এর সাহায্যে আমরা জেনারেটর বা ডায়নামো যেটা তার কার্যকারিতা কিভাবে নির্ভর করছে বা ডায়নামো বা জেনারেটর কিভাবে কাজ করে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করছি।